ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো। তা আপনার মেয়ের অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা কি অবস্থা, কমেছে? অপারেশন করে ফেলে দিয়েছে, এখন ভালো আছে। এই জিনিসটা বুঝলেন, এই অ্যাপেন্ডিসাইটিস শরীরের একটা বাড়তি অংশ, কোনো কাজে আসে না। হ্যাঁ, খাদ্যকণা ঢুকলেই সর্বনাশ। একটা অপ্রয়োজনীয় নারী। ডাক্তার তো বলে সবারই এটা অপারেশন করে ফেলে দেওয়া উচিত। অপ্রয়োজনীয়? হ্যাঁ। না না, আমার মনে হয় না এটা অপ্রয়োজনীয়। কারণ দেখেন, মানুষের শরীরের যত অংশ আছে আল্লাহ কোনোটাই প্রয়োজন ছাড়া সৃষ্টি করেননি। কি জানি হবেও বা। চলেন না একটা চক্কর দিই। আপনি যান, আমি একটা চক্কর দিয়েছি, একটু জিরিয়ে নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আমাদের প্রবীণতলায়। অবশ্যই অবশ্যই। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাঁটছেন, কিন্তু এত আস্তে হেঁটে তো কোনো উপকার পাবেন না। কিসের উপকার যাচ্ছি আমরা? শরীরের? কেন এই বয়সে সুস্থ থাকতে হবে কেন? বেশি দিন বেঁচে থাকার জন্যে? বৃদ্ধ অক্ষম হয়ে বেশি দিন বেঁচে থেকে কি লাভ? কি মনে কষ্ট পেলেন? কড়া কথা বললাম? না, কষ্ট পাইনি। কথাটা কঠিন হলেও আপনি সত্যি কথাটাই বলেছেন। জানতে চাইলেন না আমি কেন রোজ সকালে এখানে হাঁটতে আসি? ওই যে কারণে সবাই আমরা হাঁটি, শরীরটা যাতে সুস্থ থাকে, শেষ বয়সে গিয়ে কারো গলগ্রহ না হয়ে পড়ি। আমার ব্যাপারটা আলাদা। আসলে যতটা সময় পারি বাড়ির বাইরেই থাকি, ওরাও ভালো থাকে, আমিও ভালো থাকি। আপনার নিশ্চয়ই পুরো পার্কটা এখনো পাক দেওয়া শেষ হয়নি। না। তাহলে হাঁটতে থাকেন, দেখা হবে আমাদের সেই নির্ধারিত জায়গায়, প্রবীণতলায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে কোনোদিন আগে সালাম দিতে পারলাম না। যে আগে সালাম দেয় তার সব বেশি। বসেন বসেন বসেন। জামান ভাই কই? দেখা হয়েছে, আসছেন? আচ্ছা আমার সাথেও দেখা হয়েছে। বসেন, বেশ না। কেমন হাঁটলেন? বেশ হাঁটছিলাম, হঠাৎ করে রোদটা চড়া হয়ে যাওয়াতে একের গরম ধরে গেল। ওয়ালাইকুম সালাম। কি খবর তোমাদের? জি ভালো, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আশা ভাই কোথায়? আর সব নিশ্চয়ই জায়গা মতো বসে আছো সব। প্রবীণতলায়? হ্যাঁ হ্যাঁ। ভালোই নাম দিয়েছেন আপনারা জায়গাটায়। তোমার ওনার কি খবর? আছে ভালো, ঘুমোচ্ছে হয়তো এখনো। ফোন দেবো? দাও দাও, ফোন দাও ফোন দাও, আমি যাই দেখি বসে আছে সব। হ্যাঁ আসি। কি হামিদ ভাইয়ের মন খারাপ নাকি? থাকার ভালো একটা জায়গা দরকার আমাদের, এভাবে আর পারছি না। কোনো বৃদ্ধাশ্রমে চলে যেতে পারলে ভালো হয়। কেন, নতুন করে আবার কিছু হয়েছে নাকি? নতুন করে কি আর ঘটবে? যা হয় প্রতিদিনই হয়। আমরা বৃদ্ধরা সব পরিবারের জন্য বাড়তি অপ্রয়োজনীয় খাত, এই খাতে ছেলেমেয়েরা ব্যয় না করেও পারে না, আবার ব্যয় করতে মন খারাপ করে। কি আর করবেন, জীবনের এই সান্ধ্য বেলায় কবরের গহীন অন্ধকারে প্রবেশ করার অপেক্ষা করা ছাড়া আর কি বা করার আছে? আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো সমস্যা আছে। কারোর সংসারে বউ ভালো তো ছেলে ভালো না, কারোর আবার ছেলে ভালো তো বউ ভালো না। সালেহা আপা তো ভাইয়ের বাসাতে আছেন, আপনার তো আরো সমস্যা। সমস্যা বলে সমস্যা? ভাবি, ভাইস্তা, ভাস্তি সবার কাছে তো আমি একটা বড় আপদ।
ওয়ালাইকুম। কি অবস্থা সব? হ্যাঁ, এই তো কি নিয়ে আলোচনা চলছে? বুড়োরা আর কি নিয়ে আলোচনা করবে? বাসার সবাই ভালো তো? আছে আলহামদুলিল্লাহ। কই চাটা কই? কিছু হয়নি? আপনার জন্য তো সবাই বসে আছি। তাই নাকি? ছেলেটা গেল কোথায়? দাঁড়ান একটা মিস কল দেই। তুমি এখন ওঠোনি? কি করবো উঠে বলো? তোমাকে না বলেছি প্রতিদিন সকালে ফ্রেশ বাতাসটা নি, হ্যাঁ? আর বলেছিলাম না যে আমার সাথে প্রতিদিন সকালে দৌড়াতে? কি বলিনি? শোনো, সকালের ঘুম হলো সবচেয়ে মধুর। শোন, আমি সব কিছু ছাড়তে পারবো, কিন্তু এই নেশা ধরা ঘুম ছাড়তে পারবো না। এছাড়া তুমি আমার পেছনে সারাদিন দৌড়াতে বললো, আমি দৌড়াবো, কিন্তু এই সকালে না, প্লিজ। ঠিক আছে, তুমি থাকো তাহলে তোমার ঘুম নিয়ে। ঠিক শোনো, আচ্ছা হলো তো, আর কত বলো? অনেক লেগেছো। আমার দাঁড়িয়ে থাকতে থাকতে একদম হাত ব্যথা হয়ে যাচ্ছে, পা ব্যথা হয়ে যাচ্ছে। না প্লিজ। তুমি না বড্ড বেশি খেয়ালি, শিল্পীর মুড বোঝো না। কেমন মগ্ন হয়ে ছবিটা আঁকছিলাম, তুমি নষ্ট করে দিলে। যাও 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 না। আচ্ছা আচ্ছা, জীবনে আমার বহু ছবি তো এঁকেছো, আর কত? এবার অন্য কিছু আঁকো, আমি দেখি প্লিজ। আমার টান না। তার ছিঁড়ে গেছে, আসো। তোমার তাক তো সারা জীবনই ছেঁড়া দেখেছি, জোড়া ছিল কবে? আমার তার ছেঁড়া? তা নয় তো কি? আমার তার ছেঁড়া? হ্যাঁ। দেখো, এখন এখানে একটা হত্যাকাণ্ড ঘটে যেতে পারে, কিন্তু কি সাংঘাতিক কথাবার্তা! এখন তুমি আমাকে হত্যা করবা? করতে পারি, যে কোনো মুহূর্তে করতে পারি। তার ছেঁড়া মানুষ যে কোনো মুহূর্তে কিন্তু হত্যাকাণ্ড ঘটাতে পারে। খবরদার। দেখো লেমন, একদম একদম ফাইজলামি কথাবার্তা বলবা না। তাহলে এখানে আসো, দাঁড়াও। না একদম না। তুই এখানে আসো। কখনোই আসবো না। আমি কিন্তু লেমন, আমার পা ব্যথা করছে। কি আশ্চর্য! ওকে প্লিজ, শেষ করি, একটু অল্প অল্প, 2 মিনিট প্লিজ, দাঁড়াও না। অসহ্য। প্লিজ। I think they went from something that was pretty relaxed in the change room to a scurry to all put your pads on. Good delivery. Yorker, too good for Otsaya. And we saw Bangladesh bowl very good death bowl entering the power play in the last. দাদু, কি খবর? ক্লাস শেষ? হ্যাঁ। আচ্ছা। আব্বা, আপনি ওষুধ খেয়েছেন? হ্যাঁ মা, খেয়েছি। তুমি ফ্রেশ হয়ে নাও। লিপি, জুস রেডি করেছিস? যে আপা। না, আমি দাদুর সাথে একসাথে বসে খাবো। আচ্ছা খেও, এখন চলো। Relaxed in যাও, the change room ফ্রেশ হয়ে to জুসটা খেয়ে নাও। a scurry to all put your pads on. ঘুমাও না, সকালে তোমার অফিস আছে না? আর একটু মেলটা শেষ করেই ঘুমাবো। জামি আর জুনুর ম্যাথের টিচারটা বদলাতে হবে, আজকাল বেশ ফাঁকি দিচ্ছে। বদলে ফেলো। পেয়েছিলে আমার মতো মেয়ে,
আয়েশ করে গেলে সারা জীবন কেবল বদলে ফেলো করে ফেলো এসব বলে বলেই খালাস। তা ঠিক, বউটা কার দেখতে হবে না, একেই বলে বউ কপাল। তাছাড়া আজকাল মেয়েরা যতটা দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে, পুরুষরা হাত ছেড়ে বেঁচেছে। আচ্ছা, বাবার কোনো খবর রাখো? তার শরীর স্বাস্থ্য ঠিক আছে তো? আছে। একই ঘরের বাসিন্দা, তবু একবেলা বাবার সাথে বসে কথা বলতে পারি না। চাকরি, পরের চাকরি, যেমন টাকা দেয় তেমন কড়াই গন্ডায় হিসাবও বুঝিয়ে নেয়। তাড়াতাড়ি কাজটা শেষ করবে নাকি লাইট অফ করে দিব? আচ্ছা করছি রে বাবা, করছি। মেয়ে মানুষ মানে একটা ডিস্টার্ব। জি সালামু ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমাদের? এই তো ভালো আছি, আপনার শরীর স্বাস্থ্য ভালো? আছি, ভালোই তো আছি। প্রতিদিন সকালবেলা নির্মল বায়ু সেবন করছি, ভালো না থেকে কোনো উপায় আছে? তোমার খবর কি? চলছে। হ্যাঁ, এই তোমার এই বান্ধবীটির মধ্যে একটি বান্ধবী আমার খুব দরকার। আমরাই তো আপনার বান্ধবী। সত্যি? ভেরি গুড। আপনাদের তো আমার খুব ভালো লাগে। আপনারা সব বৃদ্ধরা যখন একসাথে হয়ে আড্ডা দেন, এটা তো খুবই ভালো লাগে দেখতে। বুড়োদের ভালো লাগে? হ্যাঁ। বাহ, শুনে খুব ভালো লাগলো। বুড়োদের কাদের ভালো লাগে জানো? শুধুমাত্র শিশুরাই বুড়োদের পছন্দ করে। তোমাদের মনগুলো হচ্ছে শিশুদের মতো, সেই জন্য তোমাদের ভালো লাগে আমাদেরকে। তোমরা যাও, আমি তো আবার আস্তে আস্তে হাঁটবো। পোষাবে না তোমাদের? পোষাবে পোষাবে, প্র্যাকটিস হয়ে যাবে। একদিন তো আমরাও বুড়ো হব, তাই না? আমার সাথে আস্তে আস্তে হাঁটবে? হ্যাঁ চলো। ললনাকে সবার পক্ষ থেকে ধন্যবাদ আমাদের সবাইকে একত্রিত করার জন্য। ধন্যবাদ এখনই দিলে চলবে না, আরো চমক আছে। শ্রাবণী ডিশ থেকে দেখে দেখে নাচ শিখেছে ও গান শিখেছে। এখন আপনাদের সবার মন ভালো করার জন্য নাচ দেখাবে ও গান শোনাবে। তুমি ছাড়া বাঁচি না, তুমি ছাড়া বাঁচি না, ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে, ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে, ছাড়া বাঁচি না, তুমি ছাড়া বাঁচি না, আর তুমি বসে থাকবে কেন? কি পেয়েছো? প্রাণ বুঝি যায় রে, ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে, তুমি ছাড়া বাঁচি না, আর তুমি বসে থাকবে কেন? কি পেয়েছো? এ প্রাণ বুঝি যায় রে। আচ্ছা বন্ধুরা, কই রে, এ হচ্ছে লেমন, আমার ভবিষ্যৎ। এরা সবাই হচ্ছে আমার বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর ওয়ালাইকুম সালাম। এখন থেকে আমিও আপনাদের বন্ধু। যাও দাদা, ওকে সময় দাও, যাও যাও যাও। এই চলে যাচ্ছে তো, এও চলে যাচ্ছে। তুমি কোথায় যাচ্ছ? তুমি আমাদের সময় দাও। হ্যাঁ হ্যাঁ। ও বন্ধু তুমি কই কই রে, আরে এ প্রাণ বুঝি যায় রে। আচ্ছা শুনো, আমি ভাবছি আমি তো আর চাকরি বাকরি করবো না, বিয়ের পরে একদম সুন্দর হয়ে একদম লক্ষ্মী একটা বউ হয়ে শুধু সংসার করব। সংসার করবে? হ্যাঁ। স্যার, তোমার মতো মেয়ে, এই যুগের আধুনিক একটা মেয়ে সংসার করবে? আমি কিন্তু এসব প্রচলিত জীবনধারায় বিশ্বাসী না। বিয়ে করো, সংসার করো, রিটায়ার করো, একটা পর্যায়ে মরে যাও, এটা কোনো জীবন হলো? এই গদভদা জীবনে আমি পক্ষে না। না। এক্সকিউজ মি, সংসার ছেলেরা করে না, মেয়েরা করে। সংসার আমি করব, আর তুমি শুধু আমার সাথে থাকবে, ঠিক আছে? ওকে, তবে একটা শর্ত। কি শর্ত? শর্তটা হলো তুমি আমাকে সারা দিন পাবে, কিন্তু রাতে পাবে না। কেন? কারণ রাতটা আমার কাছে অনেক প্রিয়।
আমি রাতে একা একা ঘুরে বেড়াবো, ছবি আঁকবো, আড্ডা দিব। রাতটা হলো আমার কাছে সৃষ্টির সময়। আরেকটা বিষয়, মানে আমি কোনো আয় রোজগার করতে পারবো না, মানে তুমি আমাকে খাওয়াবে। এই ছন্ন ছাড়া মানুষটাকে ভালো যখন বেসেছি, তখন তার ছন্ন ছাড়া জীবনটাকেও ভালোবাসতে হবে, তাই না? ওকে, রাজি? শিওর? তবে সারা দিনটা কিন্তু আমার জন্য। ওকে, ডান। তাহলে চলো বিয়ে করে ফেলি। হ্যাঁ, বিয়ে করব, তবে এই প্রচলিত নিয়মে না। আমরা নিজেরাই কাজী অফিসে যাব, তারপর বিয়ে করব। রাজি? ঠিক আছে, তাতেও রাজি। আচ্ছা, তুমি আমার সব কথায় রাজি হয়ে যাচ্ছ, মানেটা কি? অতি ভক্তি কিন্তু চোরের লক্ষণ। আমি তো চোরি। আচ্ছা, আমি কি তোমার কাছ থেকে তোমার মনটা চুরি করে নিয়ে আসিনি বলো? নিয়েছো। তুমি আমার অস্তিত্বকে চুরি করেছো, তুমি আমার সত্তাকে চুরি করেছো, তুমি আমার ভালো লাগা, ভালোবাসা, আমার সব চুরি করেছো। আমার বন্ধুগুলোকে কেমন লাগলো? অনেক ভালো। লিপি, লিপি, কোন কি রে, ওই ঘরে কি হয়েছে? টুংটাং আওয়াজ হচ্ছে তখন থেকে, কি হচ্ছে কি? বাতির জিনিসগুলি ওগুলি বাইসা বাইসা ফালাই দিতেছি আমি আর ভাবি জানি। নতুন জিনিস যেন আরামে রাখতে পারি। ঠিক আছে, তুই যা। নে এগুলো ফেলে দিয়ে আয়। ভাবি একটু জিরে আনি, গামে ময়লায় জীবন শেষ। নে নে ধর। এই জামি দাদু কি করে রে? কি আর করব, চা খাওয়া আর পেপার পড়া আর টিভি দেখা ছাড়া আর কোনো কাম আছে তার? যায় এগুলো নিয়ে ফেলে দিয়ে আয়, আমি গোসল না করে থাকতে পারবো না। আব্বা। কি রে, কিছু বলবি? জি, ওদের নিয়ে যেতে চাই। কেন, এখানে থাক না, অসুবিধা কি? আপনার ঘুমোতে সমস্যা হবে। আরে নাতে নাতে দাদা দাদির কাছে থাকলে দাদা দাদির ঘুমটা ভালো হয়, এটা বুঝিস? এখন বুঝবি না, যখন বুড়ো হবি, দাদা হবি, তখন বুঝতে পারবি। আপনার শরীর স্বাস্থ্য ঠিক আছে তো আব্বা? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তোর চাকরি বাকরি কেমন চলছে তাই বল। জি চলছে। যা এখন শুয়ে পড়, রাত হয়েছে তো। আব্বা আপনার ওষুধপত্র সব ঠিক আছে তো? হ্যাঁ, তুই এটা নিয়ে চিন্তা করিস না, বৌমা আমার খুব খেয়াল রাখে। ঠিক আছে আব্বা, এত রাত জেগে বই পড়েন না, শরীর খারাপ করবে। আচ্ছা, পড়বো না, তুই যা। আচ্ছা, আমি যাই। হামিদ ভাই শরীর কি বেশি খারাপ? মনে হয় রাতে ভাবির সঙ্গে আমার কথা হয়েছে। আমি একটু ফোন করে দেখি। হ্যালো জামান ভাই, আমি একটু পরে কথা বলি। কি বললো? ভাবি বললে একটু পরে কথা বলবে। ওনারা বড় কষ্টে আছেন। বৌমাটা ভালো না, তার আচার ব্যবহার খুবই খারাপ। আমার আবার ছেলেটা খারাপ, ওর আচরণ দিন দিন রূঢ় হয়ে যাচ্ছে। ঢাকা শহরে জীবনযাত্রা দিন দিন যে কঠিন আকার ধারণ করছে, তাতে মাথা ঠিক থাকার কথা নয়। আমার অবশ্য ছেলে আর ছেলের বউ দুজনই ভালো, তাদের জন্য আমারই কষ্ট হয়। বাসা ভাড়া যেই হারে বাড়ছে দিন দিন, আমি সংসারে একটা বাড়তি মানুষ, কেবল আমার জন্যে একটা আলাদা রুম নিতে হয়।
আমি না থাকলে ওরা 2 রুমের একটা ছোট্ট বাসা ভাড়া নিতে পারি, তাতে খরচটা একটু কমে, ওরা একটু রিল্যাক্স পায়, ছেলে মেয়েকে আরও ভালো টিচারের কাছে পড়াতে পারে। কিন্তু কি করব, কবর ছাড়া যে আর যাওয়ার জায়গা নেই। আমারও একটাই কথা, আসলে 65-70-এর পর কোনো মানুষকে বেঁচে থাকা উচিত না। মাঝে মাঝে ইচ্ছে করে আত্মহত্যা করি। জামান ভাই যে একবারে চুপচাপ। না, শুনছি। আসলে দেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা আরো বাড়ানো দরকার। জামান ভাই, আমি এই বৃদ্ধাশ্রমগুলোর ঘোর বিরোধী। মাঝে মাঝে আমার ইচ্ছা হয় এদের বিরুদ্ধে কেস করি। এই ওল্ড হোমগুলো বৃদ্ধ পিতামাতাকে দূরে রাখবার জন্য উৎসাহিত করছে, ছেলেমেয়েরা যাতে ওদেরকে দূরে রাখে, দূরে ঠেলে দেয়। পৃথিবীর এত হাসি, এত খুশি গান, ছাড়িয়া মরিতে মোর কবু নাহি চাহে মন প্রাণ। এই বিশ্বের সব কিছু আমি প্রাণ দিয়া বাসিয়াছি ভালো, আকাশ বাতাস, জল, রবি শশী, তারকার আলো, সকলের সাথে মোর হয়ে গেছে বহু জানাশোনা। কত কি যে মাখামাখি, মায়া মন্ত্র বোনা। আমার ভালো লাগছে। আচ্ছা, তোমার বৃদ্ধ বন্ধুদের নিয়ে একটা কিছু করলে কেমন হয় বলো তো? খুব ভালো হয়, বার তাছাড়া নতুন কিছু করা হবে আমার মতে। তাহলে তোমার বন্ধুরা হবে আমার সাবজেক্ট, মানে আমার মডেল। দারুণ হবে। ভালো হবে না? তাহলে চলো তাদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করি। ওকে চলো, তবে এখন উঠি, মানে আমার না এখানে বসে থাকতে আর ভালো লাগছে না। আর একটু বসি, তারপর উঠি। এখন উঠবো। ওকে চলো। এভাবে বাসা ভাড়া বাড়লে এ শহরে কিভাবে বাস করব? তাই তো চিন্তায় ফেলে দিলেন আপা। আপনার ভাইয়ের যে বেতন, মনে হয় আমাদেরকেও বাসাটা ছাড়তে হবে। আমি তো বাসা ছেড়েই দিব, দূরে কোথাও বাসা ভাড়া নেব। লাভ কি তাতে? যাতায়াত খরচ বাড়বে, ব্যাপারটা তো সমান সমানই হবে, খরচ তার কমবে না। আমার শাশুড়িটিকে নিয়ে হয়েছে যত ঝামেলা। অসুস্থ থাকে, প্রতি মাসেই তার ওষুধের টাকা গুনতে হয়, আলাদা একটা রুম লাগে, এতে বাড়তি খরচ। উনি যদি না থাকতেন তাহলে 2 রুমের একটা বাসা ভাড়া নিতাম, তাতে আমার মাসে অন্তত 5,000 টাকা খরচ কমতো। আমারও তো একই সমস্যা, কিন্তু কি করব? বৃদ্ধরা তো আসলে পরিবার, সমাজ বা রাষ্ট্রের কোনো কাজে লাগে না। কঠিন হলেও সত্য যে এরা একটা বোঝা, আর সন্তানদের এই বোঝা বইতেই হয়। কি আর করা? ময়লা আবর্জনা ঢাকা সিটি কর্পোরেশন যেমন দূরে ফেলে রেখে আসে, এমনি বৃদ্ধ বাবা মায়ের বোঝা দূর করার জন্য দিন দিন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে। বাবা কিছু লাগবে? না, আমার ভালো লাগছে না, আমি বাইরে থেকে ঘুরে আসছি। আব্বা বেশি দূরে যাবেন না। আপনার শ্বশুর তো আবার সব শুনে ফেলেন। সব শুনেছে, বাদ দেন তো। যাই হোক,
আমার শাশুড়িটিকে নিয়ে হয়েছে যত ঝামেলা। অসুস্থ থাকে, প্রতি মাসেই তার ওষুধের টাকা গুনতে হয়, আলাদা একটা রুম লাগে, এতে বাড়তি খরচ। উনি যদি না থাকতেন তাহলে 2 রুমের একটা বাসা ভাড়া নিতাম, তাতে আমার মাসে অন্তত 5,000 টাকা খরচ কমতো। আমারও তো একই সমস্যা, কিন্তু কি করব? বৃদ্ধরা তো আসলে পরিবার, সমাজ বা রাষ্ট্রের কোনো কাজে লাগে না। কঠিন হলেও সত্য যে এরা একটা বোঝা, আর সন্তানদের এই বোঝা বইতেই হয়। কি আর করা? ময়লা আবর্জনা ঢাকা সিটি কর্পোরেশন যেমন দূরে ফেলে রেখে আসে, তেমনি বৃদ্ধ বাবা মায়ের বোঝা দূর করার জন্য দিন দিন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে। হ্যাঁ হারুন ভাই বলেন, কি খবর? হামিদ ভাইদের কোনো খবর জানেন? না তো, কি হয়েছে? তারা দুজনে আত্মহত্যা করেছে। ও মাই গড, কি এমন ঘটেছিল যে? ওই ছেলে আর বৌমার সাথে ঝগড়া। এই অ্যাপেন্ডিসাইটিস শরীরের একটা বাড়তি অংশ, কোনো কাজে আসে না। খাদ্যখানা ঢুকলেই সর্বনাশ। একটা অপ্রয়োজনীয় নারী। ডাক্তাররা তো বলে সবারই এটা অপারেশন করে ফেলে দেওয়া উচিত। বাতির রাতের জিনিসগুলি ওগুলি বাইসা বাইসা ফেলাই দিতেছি আমি আর ভাবি জানি। আর নতুন জিনিস যেন আরামে রাখা যায়। আমি সংসারে একটা বাড়তি মানুষ, কেবল আমার জন্যে একটা আলাদা রুম নিতে হয়। আমি না থাকলে ওরা 2 রুমের একটা ছোট্ট বাসা ভাড়া নিতে পারি, কিন্তু কি করব, কবর ছাড়া যে আর যাওয়ার জায়গা নেই, আর যাওয়ার জায়গা নেই, আর যাওয়ার জায়গা নেই। বৃদ্ধরা তো আসলে পরিবার, সমাজ বা রাষ্ট্রের কোনো কাজে লাগে না। কঠিন হলেও সত্য যে এরা একটা বোঝা, আর সন্তানদের এই বোঝা বইতেই হয়। আর সন্তানদের এই বোঝা বইতেই হয়। আসলে 65-70 পর কোনো মানুষকে বেঁচে থাকা উচিত না। মাঝে মাঝে ইচ্ছে করে আত্মহত্যা করি, মাঝে মাঝে ইচ্ছে করে আত্মহত্যা করি, মাঝে মাঝে ইচ্ছে করে আত্মহত্যা করি, মাঝে মাঝে একজনও নেই। কি ব্যাপার, কোনো সমস্যা হলো না? সে না হয় একজনের হতে পারে, তাই বলে কেউ থাকবে না? না, হয়তো একজনের সমস্যা হয়েছে কিন্তু সবাই সেখানেই আছে, এমনও হতে পারে। তারা তো জামান দাদুর নাম্বারটা অবশ্য নিয়ে আছে, একটু ফোন করে দেখি। হ্যালো, জামান দাদু আছেন? উনি অসুস্থ, রাশেদা ক্লিনিকে। প্লিজ পরে কথা বলুন। কি ব্যাপার? জামান দাদু রাশেদা ক্লিনিকে ভর্তি। তাই নাকি? তাহলে মনে হয় সবাই সেখানেই আছে। চলো যাই আমরা। আমির ভাই আর ভাবির আত্মহত্যার খবরটা এত রাতে আসলে আপনাকে দেওয়ার ঠিক হয়নি। ঠিক কিছু হয়নি, আপনি শুধু শুধু নিজেকে অপরাধী ভাববেন না প্লিজ। আপনারা সবাই একটু বাইরে যাবেন, রুমের রুম বের করলে রোগী অসুস্থ হয়ে যেতে পারে, প্লিজ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাই বাবা, তুমি বাড়ি চলে যাও, ওনারা তো আছেন আমার কাছে। ঠিক আছে আব্বা, আপনারা কথা বলেন, আমি দেখছি কি করা যায়।
বেশি কথা বলবেন না কিন্তু প্লিজ। হ্যাঁ, আপনাদের সবাইকে একসাথে পেয়ে ভালোই হলো। একটা বিষয় একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে। কি বিষয়? সালেহা একটা কথা সবসময় বলেন, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যে 65-70-এর পরে আমাদের আর বেঁচে থাকার কোনো মানে হয় না। কারণ আমরা পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য কোনো কাজ করতে পারি না। পরিবার, সমাজ এবং রাষ্ট্রের বোঝা ছাড়া তখন আমরা আর কিছুই থাকি না। এর চেয়ে চরম সত্য আর কিছু নেই। আসলে শুধু তাই না, আসলে আমরা অনেকটা মানুষের শরীরে অ্যাপেন্ডিক্সের মতো হয়ে পড়ি, যার কোনো প্রয়োজনীয়তা নাই, অথচ শরীরে থাকলেই সমস্যা হয়। ঘরের অপ্রয়োজনীয় জিনিসপত্র কেন ফেলে দেওয়া হয় জানেন? নতুন জিনিসগুলোকে জায়গা করে দেওয়ার জন্য। একদম ঠিক। আবার দেখেন, আমরা বৃদ্ধরা অনেকটা আগাছা পরগাছার মতো। এই আগাছা পরগাছা জমিতে থাকে, জায়গা দখল করে থাকে, সেখানে তারা খাবার খায়। অথচ তারা যদি না থাকতো, এই জায়গার যে ফসল আছে, যে খাবার আছে, সেটা বৃক্ষরা খেতে পারত, তারা নিজেদের মতো করে বেড়ে উঠতে পারত। এটা কৃষকরা বুঝতে পারে, এবং কৃষকরা বুঝতে পারে বলেই এই আগাছা পরগাছাগুলোকে উপরে ফেলে দেয়। আপনি আসলে কি বলতে চাচ্ছেন? এই কথাটাই হামিদ ভাই আর ভাবি উপলব্ধি করতে পেরেছিল। এখন সময় হয়েছে আমাদের উপলব্ধি করার। আপনি কি বলতে চাইছেন আমরা বুঝতে পেরেছি। আমিও বুঝেছি। কিন্তু কিন্তু কি আছে? এই বয়সে আপনার, আমাদের আর কি চাওয়া পাওয়া থাকতে পারে? আছে আপনার কিছু চাওয়া পাওয়া? কিছুই নেই, শুধু মৃত্যুর প্রহর গোনা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। আপনি ঠিকই বলেছেন, আমাদের আসলে এই দুনিয়া থেকে সরে পড়াই উচিত। কেউ যেন বুঝতে না পারে। কেউ বুঝতে পারবে না, কেউ না। আমরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের জঞ্জাল, অর্থহীনভাবে আমরা কিছু জায়গা দখল করে থাকি, কিছু খাবার ধ্বংস করি। আমরা চলে যাচ্ছি আমাদের জায়গা তোমাদের জন্য ছেড়ে দিয়ে। আমাদের খাবারগুলো পৃথিবীর অভুক্ত মানুষগুলোকে খাইয়ে দিও। প্লিজ যাবেন না। এটা সম্ভব না বাবা, আমরা সব বন্ধু মিলে সিদ্ধান্ত নিয়েছি, ওরা চলে যাবে, আমি যাবো না, এটা তো হতে পারে না। আব্বা, একটা বিপদ কাটতে না কাটতে কোথাও বেড়াতে যাওয়া কি ঠিক হচ্ছে? আপনি তো পুরোপুরি সুস্থ না। ওখানে কোনো অসুখ বিসুখ হবে না বাবা। দাদু, তুমি বেড়াতে যাচ্ছ, তোমার কাপড় কই, ব্যাগ কই? আমরা কেউ কিচ্ছু নেই, টাকা পয়সাও না? কিচ্ছু নেব না, ওখানে সব পাওয়া যায়। তাহলে ওখানে গেলে খাবেন কি? সবাই যা খাবে আমি তাই খাবো। আব্বা, হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত নিলেন, আমাকে জানালেনও না। জানিয়ে লাভ কি হতো? জানালে বরং তোমরা আমাকে যেতেই দিতে না। তার চেয়ে বরং ভালো থাকবে, নিজেদের প্রতি যত্ন। আমি আসি, ভালো থাকবে। দাদু,
আপনি কাঁদছেন? আপনি না উদ্যোক্তা। পৃথিবীর বড় মায়ার জায়গা, এই মায়ার বাঁধন ছেঁড়া বড় কঠিন। আমরা কাঁদছি কেন? আমাদের সন্তানেরা, প্রিয়জনেরা সব সময় মনে মনে আমাদের মৃত্যু কামনা করে। ওরা বলে আমরা পৃথিবী থেকে বিদায় নিচ্ছি না কেন, আমরা মরে যাচ্ছি না কেন, বলে না? বলে 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 কেউ মুখে বলে, কেউ মনে মনে বলে। আমরা প্রস্তুত হই। আমরা বৃদ্ধরা সবার জন্য বোঝা। আমরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের জঞ্জাল অর্থহীনভাবে আমরা কিছু জায়গা দখল করে থাকি, কিছু খাবার ধ্বংস করি। আমরা চলে যাচ্ছি আমাদের জায়গা তোমাদের জন্য। আমাদের খাবারগুলো পৃথিবীর অভুক্ত মানুষগুলোকে খাইয়ে দিও। খোদা হাফেজ। আপনারা কি জানেন আত্মহননের চেষ্টা করা একটি ফৌজদারি অপরাধ? বাংলাদেশের দণ্ডবিধি ৩০৯ ধারা মোতাবেক এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। জানি, কিন্তু এছাড়া আমাদের আর কোনো পথ নেই। আসুন না না, আমরা বৃদ্ধরা সবার জন্যই বোঝা। না, আপনারা আমাদের বটবৃক্ষ, রোদ ঝড় বৃষ্টিতে আপনারা আমাদের ছায়া, আমাদের আশ্রয়। আপনারা আপনারা আমাদের ভবিষ্যৎ, অভিজ্ঞতার এক একটি জীবন্ত ভান্ডার আপনারা। তোমাদের আচরণে তেমনই হয়। আমরা একটু সম্মান, একটু সহমর্মিতা কি পেতে পারি না? তার জন্য আমরা ক্ষমা প্রার্থী, কিন্তু আমাদের উপর অভিমান করে আপনারা আমাদের ছেড়ে যাবেন না। কেন যাবো না? কেন যাবো না? যাবো না কেন? কেন যাবেন আপনারা? কেন যাবেন বলুন? আপনারা আপনারা যদি চলে যান আমাদের আগামী পথ কে দেখাবে বলুন না? আমরা কষ্ট পেলে কার বুকে মাথা রেখে কাঁদবো? কে কে আমাদের মাথায় হাত তুলে সান্ত্বনার বাণী শোনাবে মা বলুন না কে? আপনারা কারোর জন্য বোঝা না। আমরা আমরা আপনাদের যোগ্য সম্মান দেব। আমরা আমরা সযত্ন দৃষ্টি রাখবো আপনাদের উপর সবসময়। কথা দিলাম। কথা দিলাম। এই বিশ্বের সব কিছু আমি প্রাণ দিয়া বাঁচিয়েছি ভালো। আকাশ বাতাস, জল, রবি শশী, তারকার আলো, সকলের সাথে মোর হয়ে গেছে বহু জানাশোনা। কত কি যে মাখামাখি মায়া মন্ত্র বোনা।